আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর মামির বাড়ির আবদার। গোবর্ধন এসে দাদাকে শুধালো, রানাঘাট যাবে বলেছিলে, কখন বেরোবে? মামার বাড়ি যাবে না আজকে? হর্ষবর্ধন জবাব দিলেন, যাবই তো, যা তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয়, ট্রেন ভাড়া লাগবে না। গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজেগুজে তৈরি হয়ে নি, বুঝলি? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলোবে? জিজ্ঞেস করছে বৌদি। দাদা জানালেন, ঢের ঢের, আমার কাছেও তো খুচরো কিছু রয়েছে, তাতেই ট্যাক্সি ভাড়া হবে, চাই কি? বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। এই ফাঁকে এই টাকাতেই তোদের মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি। গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি? মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় নাকি? মামি দেখেছিস কখনো? দেখব না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে। এক জোড়া মামা মামিকে একসঙ্গে, একবার নয় অনেকবার। আরে সে মামি নয় রে মুখ্য, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। গোবরার বিশ্বাস হয় না। যা, তা কি কখনো হতে পারে? মামারা হচ্ছে কবিদের মতোই বর্ণ, যেমন কি না হয়ে থাকে বর্ণ পোয়েট, মামা যার বর্ণ বাট মামি যার মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে মামিদের আনতে হয়। মামা বিয়ে করলে তবেই হয় মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিন্তু দাঁতের মতো আপনার থেকে গজায় না। আরে সে মামি নয় রে, সে মামি নয়, মিশরের মামি। মিশর আবার কে? শুনিনি তো। মিশর কোন মামা গো? মিশর আমাদের কোনো মামা নয়, জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি। আজ তোদের দেখিয়ে আনবো, চ। মামির বাড়ি হয়ে তারপরে মামার বাড়ি যাব। জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক। ও মা, এই তোমার মামির ছিরি, এই তোমার মিশরের মামি। মরা যে অনেক দিন আগেই মারা গেছে তো, মারা গেলে কি আর চেহারা থাকে? ওষুধ লাগিয়ে এমন রেখেছে। বাসি মরা, তাই বলো, রীতি মতন বাসি মরা। মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC 2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি দাদা, কিসের নম্বর? দাদারও চোখে পড়েছিল সেটা। তিনি মাথা নেড়ে বললেন, এটা আর বুঝতে পারছিস নে হাঁদা? যে মোটর চাপা পড়ে মেয়েটা মরেছিল, এটা সেই গাড়ির নম্বর। দাদা বুঝিয়ে দেন। হা 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 হা, মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যেই তো বলি তোমাদের, সাবধানে চারধার দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি তোমরা আমার কথা শুনবে? এখন এই দেখে যদি শিক্ষা হয়, তাহলেও বাঁচি। আমায় আর কোনো মোটরকে চাপা দিতে হয় না। কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন। বপুখানা দেখেছ তো, কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বে।
বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন। গোবর্ধন জানতে চায়, কোনো লরি আসে যদি? লরির সঙ্গে লড়ালড়িতে বোধহয় আমি পারবো না। এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, সিগারেটটা নিভিয়ে ফেলুন, আপনার। হর্ষবর্ধন বললেন, কেন বলুন তো? নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় নয়। মামার বাড়ির মামির বাড়ির আবদার নাকি? কর্মচারীটি জানান, হ্যাঁ মশাই, তাই। মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ। গোবরা জানতে চায়, কেন, খেলে কি হয়? জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ ঝুলছে, দেখছেন না? সত্যি তাই, নোটিশ। সিগারেট খাওয়া দণ্ডনীয়, এখানে সিগারেট টানলে 50 টাকা জরিমানা হবে। হর্ষবর্ধন বলেন, নেভানো তো যায় না, সবে ধরিয়েছি মাত্র, 2 টানও টানিনি এখনো। এই নিন আপনার জরিমানা, বলে 100 টাকার নোটখানা ভদ্রলোকের হাতে দেন। কর্মচারী বলেন, আমার কাছে তো ভাঙানি নেই, 50 টাকা এখন পাই কোথায়? ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন, তাহলে কি হবে? তাই তো, কোথায় উনি পাবেন এখন 50 টাকা? গোবরা, তুইও ধরা না হয় একটা, তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। কি যে বলো তুমি দাদা, তোমরা হলে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে হলে না হয়। তাহলে তুমি এক টান টানো না হয় গিন্নি, টেনে দেখো না একবার। মরণ আর কি! হর্ষবর্ধনের বউয়ের মুখ বেজার হয়। তবে আর কি হবে, আপনি একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হয়, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই? টাকা যা ছিল তা তো জাদুঘরেই খুইয়ে এসেছি। মামির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা, এখন পাই কোথায়? গোবরা, তোর কাছে কিছু আছে নাকি? গিন্নি, তোমার কাছে? গিন্নি বলেন, ও মা, আমি কোথায় পাবো? আমার ট্যাকে কি টাকা থাকে? আমার ট্যাক আছে নাকি? গোবরা কিছু বলে না, পকেটটা উল্টে দেখিয়ে দেয়। হর্ষবর্ধন মাথা চুলকোন, তবেই তো মুশকিল। গোবরা বাতলায়, বাড়ি ফিরে যাই দাদা। পাগল হয়েছিস? মামার বাড়ির জন্যে পা বাড়িয়ে ফিরে যাব বলিস কি রে? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয়, তখন মামার কাছে চাইলেই হবে, ফিরতি ভাড়ার জন্যে ভাবনা নেই। গোবরা বলে দেয়, মামার বাড়ির আবদার বলেই দিয়েছে। কিন্তু সমস্যা, এখন যাই কি করে, গিয়ে পৌঁছই কি করে? আমার কাছে খুচরো যা আছে। হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাতড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখেন, তাতে কুললে একটা হাফ টিকিট হয়, তার বেশি হয় না। যাক, ওই হাফ টিকিটেই হবে, একখানা হাফ টিকিটই হয়ে যাবে। হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে, তুমি বলো কি গো, 3 জন সমস্ত মানুষ একটা হাফ টিকিটে
যাব আমরা? গোবরাও গাইগুই করে। তা কি কখনো হয় দাদা? হয় বই কি, অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন কথা না বাড়িয়ে রানাঘাট থার্ড ক্লাসের একটা হাফ টিকিট কিনে আনেন। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে। ফিরবো দেখিস ফার্স্ট ক্লাসে। রানাঘাট লোকাল প্ল্যাটফর্মেই ছিল। একটা খালি কামরা দেখে তারা উঠলেন, উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললেন, তোমরা বেঞ্চির ওপরে বসো না, যেন তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একলা বেঞ্চির ওপর বসবো। কেন, তুমি কি লাট সাহেব নাকি? আবার জিজ্ঞেস করে কেন? টিকিট কই তোমাদের? এক্ষুনি চেকার আসবে। বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে তখন। যাও যাও, ঢুকে পড়ো চট করে। তুইও সে দিয়ে যা গোবরা। জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চের তলায় ঠেলে দেন। নিজে বসেন বেঞ্চির ওপরে গ্যাঁট হয়ে। গাড়িও ছেড়ে দেয়। কয়েক স্টেশন যেতে না যেতেই পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতেই চেকার এসে ওঠে। টিকিট দেখে। হর্ষবর্ধন টিকিট দেখান। চেকার তো অবাক। হাফ টিকিট? একই, এত বড় বুড়ো ধারি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন সেকে মশাই? হর্ষবর্ধন প্রতিবাদ করেন, কেন যাব না? অঙ্কের জোরেই তো যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি, বুঝতে পারলাম না তো। অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন। বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন, বুঝবেন তাহলে। চেকার বেঞ্চির তলায় চোখ চালায়। সেখানে আরও দুজন গাদাগাদি হয়ে বসে রয়েছে দেখতে পান। ঠিক বসে বলা যায় না, শোয়া বসার মাঝামাঝি অবস্থায়, ঠাসাঠাসি হয়ে, ঘাড় হেট করে। এখানে এমন করে বসে কেন? টিকিট আপনাদের? গোবর্ধন কাতর স্বরে বলে, টিকিট নেই তো, টিকিট নেই আমাদের। ওপরে হাফ টিকিট, নিচে একেবারে টিকিট নেই। ভারী তাজ্জব ব্যাপার। টিকিট চেকার তো থ। বিনা টিকিটে যাচ্ছেন যে বলো? বিনা টিকিটে কেন? এই তো টিকিট রয়েছে, আমার হাতেই আছে, দেখছেন না? হর্ষবর্ধন দেখান। এতক্ষণ তাহলে কি দেখছেন মশাই আপনি? ও তো হাফ টিকিট, ওই টিকিটেই তিনজনা যাচ্ছেন নাকি? হর্ষবর্ধনের এক কথা, যাচ্ছি তো, অঙ্কের জোরেই যাচ্ছি, আলবাত যাচ্ছি। চেকার নিজেকে আর চেক করতে পারেন না, গর্জে ওঠেন, মামার বাড়ির আবদার নাকি? গোবর্ধন তলার থেকে কুই কুই করে বেঞ্চির সঙ্গে লেপ্টে থেকে বলে ওঠে, মামির বাড়ির বলতে পারেন বরং। মামার বাড়ির আবদার তো পরের কথা, সেখানে গিয়ে হবে। হর্ষবর্ধন বলেন, বলি মশাই, একের তলায় দুই থাকলে কি হয় তা জানেন না? তিন হয় না হাফ হয়? মাথা মাটি করে কোনোদিন ম্যাথামেটিক্স শেখেননি স্কুলে? একের তলায় দুই থাকলে চিরকাল হাফ হবে। অঙ্কের এই নিয়ম। বেঞ্চির ওপরে একলা আমি, বেঞ্চির তলায় দুজন, হাফই তো হবে। হাফ টিকিটেই তো যাব আমরা। এই বলে হর্ষবর্ধন হাফ ছাড়েন। ট্রেনও রানাঘাটে এসে হাঁফাতে থাকে।